বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে শিক্ষাবঞ্চিত মানুষদের মাঝে তাদের সন্তানদের বাল্যবিবাহে আবদ্ধ করার প্রবণতা দেখা দেয়। বাল্যবিবাহের ফলে বিভিন্ন নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে সমাজে। সমাজ হতে বাল্যবিবাহ কীভাবে বিলোপ করা যেতে পারে, বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত বর্তমানে প্রচলিত আইনসমূহ ও তার কার্যকারিতা, এই সকল বিষয় নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাসেল আহমেদ এবং AIUB এর আইন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর সাইদা আফরোজা জেরিন। আপনাদেরকে স্বাগতম। আমি শুরুতেই জেরিন আপার কাছে একটু যেতে চাচ্ছি যে আমাদের এই যে বাল্যবিবাহের যে প্রবণতা দেখা দিচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা একটা অ্যানালাইসিসে দেখেছি আর কি, যে 18 বছরের নিচে নারীদের যে বিয়ে করার প্রবণতা বা বিয়ে দেয়া হচ্ছে আর কি তাদের মা বাবা বা অভিভাবক কর্তৃক, তাতে দেখা গেছে যে এই যে 59%ই হচ্ছে আপনার তারা হচ্ছে বাল্যবিবাহে আবদ্ধ হচ্ছে। তো এই সংক্রান্ত আপনার অবজারভেশনটা কি? এই যে বাল্যবিবাহ কেন হচ্ছে, এটার প্রধান কারণসমূহ কি কি? আমাদের সমাজের একটা অন্যতম সমস্যা আসলে বাল্যবিবাহ, এবং এই বাল্যবিবাহের যে রেট আপনি বলেছেন এটা একেবারেই ঠিক আছে। আমাদের 18 বছরের নিচে প্রায় 52% বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে, এবং তাদের ভেতর আবার 15 বছরের নিচে যে পার্সেন্টেজটা সেটা 18%। তো যার ফলে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য একটা অংশ কিন্তু বাল্যবিবাহের শিকার। তো এর পেছনে অনেকগুলো কারণ তো রয়েছে। ডেফিনেটলি ইনইকুয়ালিটি ইন আওয়ার সোসাইটি, প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার অফ আওয়ার সোসাইটি, আমাদের দারিদ্র্য, আমাদের কার্যকর আইন এবং নীতিমালার অভাব, এবং সবচেয়ে যেটা বড় সেটি হচ্ছে আমাদের জনগণের ভেতর সচেতনতার যে অভাব। এগুলো আসলে আমাদের সমাজের বাল্যবিবাহকে এখনো এই হারটিকে কমিয়ে আনতে পারছে না বলে আমি মনে করছি। আচ্ছা, আপনাকে স্পেশালি আপনি যদি একটু দেখেন যে 1829 সালে আমাদের একটা আইন ছিল, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট। পরবর্তীতে সেইটা 2017-তে কিন্তু অ্যামেন্ড করা হয়েছে। স্টিল আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই আইনটারও কিন্তু বেশ কিছু রিফরমেশনের দরকার রয়েছে, কারণ এই আইনটার বেশ কিছু প্রবলেমের কারণে আইনটিকে কিন্তু ইফেক্টিভ ওয়েতে বাল্যবিবাহ নিরোধের জন্য ব্যবহার করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রাসেল সাহেবের কাছে ফিরে আসছি। এই যে বাল্যবিবাহ সংক্রান্ত যে আইনটা আছে আপনার, বাল্যবিবাহ নিরোধ আইন 2017, এই আইনটা আগের যে আইনটা আছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট 1929, সেটাকে চেঞ্জ করে এখানে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট আনা হলো, বিশেষ করে শাস্তি বিষয়ক যে অ্যামেন্ডমেন্টগুলো। এই শাস্তি সংক্রান্ত কি কি আছে যদি কেউ বাল্যবিবাহ করে বা কেউ করায়, বা এই যে কাজীরা যে উদ্যোগ হয়ে নিচ্ছে করানোর জন্য, এখানে শাস্তির কি কি ব্যবস্থা রয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাক্ট? এই আইনে কয়েক প্রকার শাস্তির কথা বলা হয়েছে। প্রথমত শাস্তি হলো আইনের মাধ্যমে যেটা বলা হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ। যদি কেউ আদালত স্বইচ্ছায় অথবা কেউ অভিযোগের ভিত্তিতে বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারে, সেক্ষেত্রে কেউ যদি এই প্রতিরোধ আইনটা ভঙ্গ করে সেক্ষেত্রে একটা শাস্তির বিধান রয়েছে আইনে, সেটা হলো 6 মাস। আচ্ছা, এবং যদি কোনো আইনে 7 ধারায় বলা রয়েছে যদি কোনো প্রাপ্তবয়স্ক লোক যদি কোনো বাল্যবিবাহ করে, সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই, সেটার শাস্তি 2 বছর। আচ্ছা, এখানে প্রাপ্ত বলতে তো বোঝাচ্ছে হচ্ছে নারীদের হচ্ছে 18 বছর বয়স আর পুরুষদের হচ্ছে 21 বছর বয়স। যদি ওনরা যদি কোনো অপ্রাপ্ত বয়সের কাউকে বিয়ে করে, মানে 21 বছরের উপরের কেউ যদি পুরুষ যদি 15 বছরের কাউকে বিয়ে করে, অথবা 18 বছরের মেয়ে যদি 21 বছরের নিচে কাউকে বিয়ে করে, সেক্ষেত্রে শাস্তি বিধানটা 2 বছর। রাইট। এবং যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী অথবা পুরুষ বিয়ে করে, সেক্ষেত্রে তাদের শাস্তি বিধানটা হলো 1 বছর। আচ্ছা, যদি কোনো বাবা মা যদি কোনো বাল্যবিবাহ প্রদান করে, সেক্ষেত্রে বাবা মা এবং যারা বিয়ের সাথে জড়িত থাকবে, কারণ অনেকে তো বাবা মা নাও থাকতে পারে, অভিভাবক থাকতে পারে, সেক্ষেত্রেও তাদের শাস্তির মেয়াদটা 2 বছর। মানে বাবা মাকেও এখানে শাস্তি আনা যাবে। আচ্ছা, এবং এই অভিভাবককে এবং এই বাল্যবিবাহ সহায়তাকারী
হিসেবে যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে আইনে একটি বিধান রয়েছে, তাদের শাস্তিও 2 বছর। আচ্ছা। এবং যদি যেসব সহায়তা বলতে আমরা কাকে বুঝি? যেমন সহায়তা বাবা মার বাইরে ঘটক হতে পারে, রাইট, বা বাবা মার বাইরে অন্য কেউ যদি সহায়তা করে সেক্ষেত্রে হতে পারে। এবং যে কাজী যদি কোনো জেনে শুনে বাল্যবিবাহ প্রদান করে, সেক্ষেত্রে কাজীরও পানিশমেন্ট 2 বছর, এবং কাজীর যে লাইসেন্সটা বাতিল করা হবে। এই হলো মোটামুটি আমাদের যে আইনটা রয়েছে, আইনের শাস্তি বিধানগুলা, মানে বাল্যবিবাহ নিরোধ আইনের শাস্তিগুলো মোটামুটি এগুলাই হলো আমাদের শাস্তির। তো এখন তো আমি আরেকটু আপনাকে কোশ্চেনটা এক্সটেন্ড করি, যে এই বাল্যবিবাহ নিরোধ আইন, এটা তো আসলে আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোড, ফৌজদারি কার্যবিধি দ্বারা প্রচলিত হচ্ছে, তো বা কন্ডাক্ট হচ্ছে, বা ট্রায়াল কোডগুলা এই কার্যবিধিগুলাই ফলো করছে আর কি। তো এই আইনটা কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, কতটুকু কার্যকর হচ্ছে, বা আদৌ এটার ইফেক্টিভনেসটা কতটুকু? আসলে আমাদের সামাজিকভাবে যেটা হচ্ছে, আমরা যারা বাল্যবিবাহের সাথে জড়িত থাকে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্নভাবে আইনের মানে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হয়তো অনেক সমাজ, বিশেষ করে মেয়ে পক্ষ বয়স বাড়িয়ে নিচ্ছে, সার্টিফিকেটে হয়তো শো করছে না, যারা বিয়ে পড়াচ্ছে বিশেষ করে কাজী, তারাও বিভিন্ন অনৈতিকভাবে সুবিধা নিয়ে এই বিয়েগুলো পরিচালনা করে। সেক্ষেত্রে আসলে আইনটা পুরো একটা খুবই দুরূহ ব্যাপার হয়ে গিয়েছে। কারণ এখানে তো আসলে তার যে বয়সটা আইডেন্টিফাই করবে, তো আইডেন্টিফাই করার তো মেইন মাধ্যম হচ্ছে তার জন্ম সার্টিফিকেট। আমাদের কিন্তু আইনেও কিন্তু বলে দিয়েছে যে বয়সটা কিভাবে নির্ধারিত হবে। রাইট। প্রথমত হলো জন্ম নিবন্ধন, তারপর আমাদের ন্যাশনাল আইডি কার্ড, এগুলো শো করতে হবে। রাইট। আমাদের আইনে স্পেসিফিক করে বলে দেওয়া আছে বয়সটা কিভাবে নির্ধারিত হবে। রাইট। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে তো দেখা যাচ্ছে যারা ধরেন একদম কৃষক লেভেলের, একদম গরিব, অথবা আপনার যাদের কোনো শিক্ষা নাই, তো তাদের ছেলে মেয়েদের জন্য হয়তোবা তারা কোনো জন্ম নিবন্ধন সার্টিফিকেটও নাই, স্কুলেও যাচ্ছে না, তো এখন তাদেরকে দেখা যাচ্ছে যে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তখন হয়তো দেখা যাচ্ছে যে হয়তো বয়স হচ্ছে 15 বছর, দেখা দিচ্ছে 18 বছর। কারণ যদি কাজী এটা বিয়ে করাতে চায়, তাহলে কাজীকে তো 18 বছর দেখাতে হবে, নাহলে তো কাজের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। এখন অনেক সময় কাজীরা বলে বসে একটা এফিডেভিট নিয়ে আসবেন। আচ্ছা। এইটা আর একটা পন্থা বের করেছে তারা, সার্টিফিকেটের বাইরেও। হ্যাঁ। আমাদের যে সার্টিফিকেট বলেন, জন্ম নিবন্ধন বলেন, অথবা ন্যাশনাল আইডি কার্ডের বাইরেও কাজী নিজের সেফটি থাকার জন্য বলে বসে আপনার একটা আইনজীবীর মাধ্যমে একটা এফিডেভিট নিয়ে আসেন, যেটা আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মেয়েদের বয়সটা বাড়ানোর ক্ষেত্রে একটা সার্টিফিকেট নিয়ে আসে। আচ্ছা। তখন কাজী বলতে পারে যে আমার কি দোষ, একটা এফিডেভিট করে নিয়ে আসছে, তার বয়স 18 বছর। বুঝতে পেরেছি। আমি একটু এখন আবার জেরিন আপার কাছে ফিরে আসতে চাচ্ছি, যে এই যে বাল্যবিবাহ হচ্ছে আর কি, এই বাল্যবিবাহের ফলে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাল্যবিবাহটা তো দেখা যাচ্ছে যে পুরুষরাও যে বাল্যবিবাহ করছে না বা তাদেরকে দেওয়া হচ্ছে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীদেরকে দেওয়া হচ্ছে। তো এই যে বাল্যবিবাহের ফলে তাদের কি কি প্রভাব দেখা দিতে পারে, তাদের এই যে তাদের যে বয়স, এই অল্প বয়সে বিয়ের ফলে তাদের শারীরিক, মানসিক এবং অন্যান্য কি কি প্রভাব দেখা দিতে পারে? এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক ছিল, যে বাল্য বিবাহের ফলে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে আমাদের নারীদের উপর, বিশেষ করে। কারণ আমাদের এই প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা দেখতে পাই যে কোনো প্যারেন্টস, স্পেশালি পভার্টি স্ট্রিকেন ফ্যামিলির যারা, তারা ফিল করে যে এই বাচ্চাটিকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে তার বার্ডেনটা থেকে তারা মুক্তি পাচ্ছে। এই কারণে যখন তারা বাচ্চাটিকে বিয়ে দেওয়ার ফলে কিন্তু চতুর্মুখী সমস্যা দেখা দেয়। একটু খেয়াল করেন, একটি বাচ্চার যে রাইট টু হেলথ, সেটা কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে। তার অ্যাডোলেসেন্ট যে ম্যাটারনিটি যেটাকে আমরা বলি, সেটার কারণে, অথবা তার চাইল্ড বার্থ কমপ্লিকেশনের কারণে, তার এজ কম হওয়ার কারণে ইভেন কিন্তু আমরা দেখতে পাই যে মাত্রই মৃত্যু হার, সেটা কিন্তু চাইল্ড যারা, মানে শিশু মা যারা, তাদের ভেতর অনেক বেশি। সুতরাং তাদের কিন্তু রাইট টু লাইফও ভায়োলেট হচ্ছে। তাদের রাইট টু লাইফ, তাদের রাইট টু হেলথ পাচ্ছে না আর কি। শিশু জীবন, আপনি যেটা বললেন যে তার যে একটা শৈশব, চাইল্ডহুড, সেটি কিন্তু সে পাচ্ছে না।
আরেকটা যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। দেখা যাচ্ছে যে একটি বাচ্চা যখন বিয়ের মতো একটি বিষয়ের সাথে ইনভলভ হয়ে যায়, সেই বাচ্চাটা এমনিতেই আমাদের সমাজে আনইকুয়ালিটি রয়েছে। তার ভেতর যখন ওয়াইফ হয় বাচ্চা, তখন কিন্তু ওয়াইফ ব্যাটারিং এর হার বেড়ে যায়, ডাউরি ডেথের হার বেড়ে যায়, ওয়াইফ বিটিং, ওয়াইফ ব্যাটারিং, ওয়াইফ বার্নিং এর রেট অনেক বেশি বেড়ে যায়। এবং এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে তখন বলা হয় যে তাদেরকে দিয়ে আসলে কিছুই লাভ হচ্ছে না, সহজ একটা সুযোগ তৈরি হয় সেই বাচ্চার পরিবারকে চাপ দিয়ে পরিবারের কাছ থেকে যৌতুকের মতো বিষয়গুলো আদায় করা। সুতরাং একই সাথে তার স্ট্যাটাস, তার ফিজিক্যাল কন্ডিশন, তার মেন্টাল কন্ডিশন, তার সোশ্যাল স্ট্যাটাস, সব জায়গাগুলোই কিন্তু মারাত্মকভাবে এফেক্টেড হচ্ছে এই চাইল্ড ম্যারেজের ফলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রাসেলকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে বাল্যবিবাহ দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য রিজনস, মানে বলা যায় যে এই মেয়ের অর্থনৈতিক অবস্থা। অনেক সময় দেখা যায় যে ভালো একটা পাত্র পাওয়া গেছে, ঠিক আছে, মেয়ের অল্প বয়স, তারপরও তার কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। আবার আমরা যদি বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে দেখি যে হয়তো মেয়ে একটু দেখতে শুনতে ভালো, ওকে তাকে ইফটিজিং করছে বা বিভিন্ন জনরা বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, বাবা মা ভাবছে যে এখনই বিয়ে দিয়ে দিই। তো এইগুলা থেকে পরিত্রাণের উপায়টা কি? ধন্যবাদ। এগুলা থেকে পরিত্রাণ করতে গেলে প্রথমে হলো আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সবাইকে সেটা পালন করতে হবে, এবং আমাদের যে আইনটি রয়েছে আইনে যথাযথ প্রয়োগ থাকতে হবে। যদি আইনে প্রয়োগটা থাকে সেক্ষেত্রে মানুষ এটাকে মেনে চলবে এবং ভয়ে হলো এ থেকে পরিহার করবে। যতক্ষণ পর্যন্ত আইনের প্রয়োগটা যথাযথ করতে না পারা যাবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা শতভাগ প্রতিরোধ করা সম্ভব হবে না। এই আইনটা মানুষকে জানাতে হবে, বাল্যবিবাহ করলে কি হয় এবং এটার কি ইফেক্ট, এই সচেতনতা সমাজে ছড়িয়ে দিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা আইনটাকে ছড়িয়ে দিব এবং জনগণকে সচেতন করব তখনই আসলে এটা প্রতিরোধ করা সম্ভব হবে। জি, তারপরেও আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত আর কি। কিন্তু এই যে আইনটা থাকছে, আইনটা আছে, কিন্তু আসলে এই যে একটা মেয়েকে যে ইফটিজিং করা হচ্ছে আর কি, ঠিক আছে, তো তার বাবা ভাবছে যে বা মা ভাবছে যে না আমরা তাকে বিয়ে দিয়ে দিই আর কি। তো এইটা যে দেখেন এই যে সামাজিক অবক্ষয়, তো এটা যদি আপনার শুধুমাত্র যে এই আইন বা শুধুমাত্র যে আমরা বাবা মাকে দোষ দিচ্ছি তা কিন্তু না। তো দেখা যাচ্ছে যে আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের ল এনফোর্সিং এজেন্সি এগুলো যদি ঠিকমতো কাজ করে আর কি, তাহলে এই ইফটিজিংয়ের মতো ব্যাপারগুলা করতো না, বাবা মারা এত ওয়ারিড হতো না। তো এগুলোও একটা কারণ কি না? জি, এটাও একটা অন্যতম কারণ। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, একটা সুপাত্রের হাতে ন্যস্ত করতে। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে অনেকে ইফটিজিং থাকতে পারে, আরও অনেকগুলো কারণ থাকতে পারে, যে সামাজিক নিরাপত্তার কারণেও ভালো পাত্র পেলে মেয়েদেরকে বিয়ে দিচ্ছে। শুধু যে ইফটিজিং বিষয়টা সেটাও একটা কারণ। আর অন্য কারণ হলো বেশিরভাগ বাবা মা চায় তার সন্তান, বিশেষ করে মেয়েদেরকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে তারা অনেকটা দায়মুক্ত হতে চায়। বিষয়টা অনেকটা এরকম যে একটা ভালো পাত্র পেলাম, আমার মেয়েটাকে আমি ভালোভাবে বিয়ে দিতে পেরেছি। মূলত এইটা একটা বড় কারণ থাকে এই বাল্যবিবাহের জন্য। আমরা এ বিষয়ে আরও আলোচনা করব ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে। আজ কথা বলছিলাম বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে। আমরা একটু আবার জেরিন ম্যাডামের কাছে ফিরে আসছি যে এখানে আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে এই যে বাল্যবিবাহের জন্য যে আপনার শাস্তির যে ব্যবস্থা, যে কেউ যদি করে 2 বছরের শাস্তি আছে, আবার কেউ যদি করায় তারও শাস্তি আছে, এবং এই যারা হচ্ছে আপনার কাজী তাদেরও শাস্তির ব্যবস্থা আছে, তাদের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। আপনার কি মনে হয় এটা কি সাফিসিয়েন্ট, মানে নাকি এই শাস্তিতে আরও বৃদ্ধি হওয়া উচিত, নাকি এই শাস্তিটা ঠিক আছে কিন্তু প্রয়োগ আরও বেশি হওয়া উচিত? এই ব্যাপারে আপনার মতামত বলেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখানে একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যদি আমাদের আইনটার সেকশন 19-এ দেখেন, দেখবেন যে
স্পেশাল সার্কামস্টান্সেসে কিন্তু বলা হচ্ছে যে চাইল্ড ম্যারেজ করানো যাবে। তার মানে ল ইটসেলফ ইজ গিভিং দ্য অথরাইজেশন ফর ডুইং দ্য চাইল্ড ম্যারেজ। এটা একটা অনেক বড় একটা, আমি বলবো এই আইনটার একটা লুপহোলস। আরেকটা দিকে যদি একটু খেয়াল করেন দেখবেন যে প্রত্যেকটা অফেন্সে কিন্তু বেইলেবল। যখন অফেন্স গুলো বেইলেবল হয় তখন কিন্তু অটোমেটিক্যালি পার্টি উৎসাহিত বোধ করে যে ঠিক আছে এটা তো বেইলেবল একটা অফেন্সই। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে খুব ক্লোজলি যদি দেখেন যে তাহলে আমরা দেখতে পাই যে পেনাল প্রভিশন ছাড়াও অ্যাকিউজকে ফাইনের ব্যাপারটা বলা হয়েছে। তো ফাইন দিয়ে ওই বিষয়টা থেকে বের হয়ে যাওয়ার সুযোগটাও কিন্তু তারা গ্রহণ করার চেষ্টা করে। তো আসলে সত্যি বলতে কি বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের যে পভার্টি স্ট্রিকেন কান্ট্রি, ওভার পপুলেটেড কান্ট্রি এবং সোশ্যাল সিকিউরিটির যে অভাব, আজকে যখন আমরা বলবো যে একটি বাবা মাকে যে না আপনি আপনার মেয়েটাকে বিয়ে দেবেন না, কিন্তু আমরা তো তাকে সোশ্যাল সিকিউরিটিটাও দিতে পারছি না। তো এই জন্য আমার মনে হয় যে আপনি যে কথাটি বললেন যে শাস্তি বৃদ্ধির চেয়ে আসলে শাস্তিকে এনফোর্স করা অনেক বেশি জরুরি, প্রয়োগটা যেন বেশি হয় আর কি, প্রয়োগ যেন বেশি হয় এবং আইনের যে লুপহোলস গুলো রয়েছে যেগুলো আমরা চাইলেই কিন্তু রিফর্ম করতে পারি, এই রিফর্মেশন গুলো নিয়ে আসা খুবই জরুরি। এবং আপনি নিজে বলেছেন যে এডুকেশনের আসলে কোনো অল্টারনেটিভ নাই। যত বেশি এডুকেট হবে পিপল অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ চাইল্ড ম্যারেজ অন উইমেন, আই মিন অন দ্য টোটাল পপুলেশন, তাহলে আমার মনে হয় যে এই ব্যাড ইম্প্যাক্টটা তারা যত বেশি অ্যাওয়ার হবে এই ব্যাপারে, যত বেশি অ্যাওয়ারনেস গ্রো আপ করা যাবে। যেমন আপনার আজকের এই প্রোগ্রামটা ডেফিনেটলি একটা মেসেজ দিবে সবার ভেতরে যে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন করা উচিত এবং চাইল্ড ম্যারেজকে কোনোভাবেই আসলে আমাদের হ্যাঁ বলা উচিত না। আমি আরেকটু অ্যাড করছি এই কোশ্চেনের সাথে, যেটা হচ্ছে যে এই যে এখানে সাজার ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক আছে, এখানে যারা জড়িত থাকবে তাদের সাজার ব্যবস্থা রয়েছে আর কি, কিন্তু এখানে দেখেন এখানে বলা আছে এই বাল্যবিবাহ নিরোধ আইন 2017-তে ধারা 3-এ বলে দিয়েছে যে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি থাকবে একটা, এবং ওই প্রতিরোধ কমিটিতে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ থাকবে, স্থানীয় প্রতিনিধিরা থাকবে, বেসরকারি প্রতিনিধিরা থাকবে, সবাই থাকবে। নট অনলি দ্যাট, আবার দেখেছি কিছুক্ষণ আগে আমরা সেকশন নিয়ে আলোচনা করে বলে দিলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি বা আরও যারা আছে আর কি উপজেলা কর্মকর্তারা, তারা সবাই এটা বাল্যবিবাহ নিরোধ করার জন্য উদ্যোগ নেবে। এখানে এই যে কোনো একটা গ্রামে অথবা এই ইউনিয়নে যদি এরকম বাল্যবিবাহ হয়ে থাকে এবং পরবর্তীতে দেখা যায় বাল্যবিবাহ হয়েছে, তাহলে কি আপনার মতে কি বলা, মানে কি মনে হয় যে এই যে যারা রেসপন্সিবল পারসন তাদেরকেও ধরা উচিত কিনা, যে কেন তুমি থাকতে বা তোমাদের অধিক্ষেত্রে এরকম কেন ঘটনা ঘটলো? জি জি, এই জায়গায় তাহলে তো তারা আরো ভিজিলেন্স হতো আর কি। জি, বলতে চেয়েছিলাম যে আসলে কোনো কমিটি করে কোনো কাজ হবে না যদি না কমিটিদেরকে অ্যাকাউন্টেবল না করা, এবং তারা যদি তাদের কাজের ব্যাপারে কোথাও যদি অ্যাকাউন্টেবল না থাকে, যে আসলে এই যে জেলা বা ইউনিয়ন পরিষদ লেভেলে যে বিভিন্ন কমিটি হলো এবং তাদেরকে এম্পাওয়ার করা হয়েছে যে কোথাও যদি এই ধরনের চাইল্ড ম্যারেজ হয় তাহলে দে ক্যান গো দেয়ার এবং তারা ইন্টারাপ্ট করতে পারবে, ইন্টারভেন করতে পারবে, কিন্তু যখন তারা করে না তখন তাদেরকে অ্যাকাউন্টেবল করা এবং এই অ্যাকাউন্টেবিলিটিটার মাধ্যমে তাদেরকেও এক ধরনের দায়বদ্ধতা তাদেরকে তৈরি করা, শাস্তির ব্যবস্থা সেটা হতে পারে, ফাইনের ব্যবস্থা হতে পারে। কিন্তু আমরা তো অনেকটাই ওনাদের উপর ডিপেন্ড করে থাকি যে তারা আছেন, তারা দেখছেন, তারা দেখবেন। তো আমার মনে হয় যে আইনের এই বিধানগুলোকে আসলে আক্ষরিক অর্থে না রেখে যদি বাস্তবায়ন করা যায় এবং প্র্যাকটিক্যালি যদি অ্যাপ্লাই করা যায়, এনফোর্স করা যায়, তাহলে হয়তো বা আমরা বাল্যবিবাহ রোধ করতে সক্ষম হব, অ্যাটলিস্ট কমাতে সক্ষম হব। মানে এই বাল্যবিবাহ নিরোধ আইন 2017, এখানে তো ধারা আছে মাত্র 22টি, তাহলে এই আপনার মতে এই 22টি ধারায় যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলো দ্বারাই যদি প্রয়োগ যথেষ্ট পরিমাণে করা যায় তাহলে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব? অবশ্যই এই ধারাগুলো আসলে ধারা কয়টা সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে বিধানগুলো পর্যাপ্ত কিনা এবং সেগুলোকে এডুকুয়েটলি অ্যাপ্লাই করা হচ্ছে কিনা। তো আমার যে একটু অবজারভেশন ছিল যে 19 ধারায় যে স্পেশাল সার্কামস্ট্যান্সেসে চাইল্ড ম্যারেজকে অথরাইজ করা হয়েছে এটা না থাকলেও হতো কিনা, এবং সবগুলো অফেন্সকে বেইলেবল করা হলো কেন। আরেকটা যেটা সেটা হচ্ছে যে
পানিশমেন্টে এক ধরনের অল্টারনেটিভ অপশন রাখা হয়েছে যে তাদের পানিশমেন্ট হবে অথবা তারা অর্থদণ্ড দিবে আর কি, অর্থদণ্ড দেবে। তো এই জায়গাগুলোতে যদি আরো একটু স্ট্রিক্ট হওয়া যায়, তবে স্ট্রিক্ট ল এর চেয়ে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। যে এই বিশেষ বিধান যেটা আপনি বললেন আর কি, ওটা তো হচ্ছে ধারা 19। তো এই আপনি বলছেন যে এই বিশেষ বিধান এটা আসলে থাকাই উচিত না, এটা আসলে এটা রিপিল করে দেওয়া উচিত অ্যাটলিস্ট এই ধারাটাকে আর কি। যে এই ধারাটাতে কিছু পরিবর্তন আনা যেতে পারে। আমার মনে হয় যে তারা যে বলছেন যে স্পেসিফাইড সার্কামস্ট্যান্সেস, এর একটা ব্যাখ্যা থাকা দরকার। যে আমরা যেরকম বিভিন্ন শব্দের ব্যাখ্যা দিই, ইন্টারপ্রেট করি, জি, তো সেই জায়গায় তো আসলে তখন স্পেসিফাইড সার্কামস্ট্যান্স বলতে দেখা যাচ্ছে যে ওরা বলবে যে আমাদের আর কোনো উপায় ছিল না, আমরা এটাই করেছি। এই সুযোগটা নেওয়ার একটা চান্স থেকে যায়। তো সেই জন্য এই ধারাটা হতে পারে রিপিল, হতে পারে রিফর্ম, হতে পারে এটিকে পরিবর্তন এবং পরিমার্জন করে আরেকটু কার্যকরী উপায় যদি তৈরি করা যায়, তাহলে হয়তো অনেকটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি বলে আমি মনে করছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে অ্যাডভোকেট রাসেল সাহেব, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নিয়ে। আমরা দেখেছি আলোচনার মধ্যে কি কি কারণে আমাদের এই বাল্যবিবাহগুলো বারবার হচ্ছে এবং এটার প্রতিরোধ কিভাবে আমরা করা যেতে পারে, সেই বিষয় নিয়েও আমরা আজকে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার ফিরে আসব অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।